সম্পর্কে অনেক কিছু আমরা পড়লাম। তার সাহিত্যের মধ্যে আমাদের এখন ঢুকে যেতে হবে। এবার আসি এখানে জীবন শিল্পী অন্নদা সহায়তা দরকার নাই। বিশ্বকবি বঙ্গবন্ধু বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, কবিগুরুটা দিয়েছেন ক্ষিতিমোহন আর গুরুদেব দিয়েছেন মহাত্মা গান্ধী। আর গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ যে উপাধি দিয়েছেন সব বিখ্যাত হয়েছে। গান্ধীকে উপাধি দিয়েছেন কি? মহাত্মা। চিত্তরঞ্জন দাশকে উপাধি দিয়েছেন কি? দেশবন্ধু। এগুলো সব রবীন্দ্রনাথের উপাধি। আর সুভাষচন্দ্র বসুকে রবীন্দ্রনাথ উপাধি দিয়েছেন কি? নেতাজি। আর ইয়েকে কবি কণ্ঠহার, কবি কণ্ঠহার উপাধি দিয়েছেন হচ্ছে তিনি ইয়াকে বিদ্যাপতিকে। বিদ্যাপতিকে রবীন্দ্রনাথ উপাধি দিয়েছেন কবি কণ্ঠহার। আর হচ্ছে আপনার রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ররূপমায়তার কবি উপাধি দিয়েছেন। আশা করি আপনারা পারবেন, এটা বিভিন্ন পরীক্ষায় আসে। চিত্ররূপমায়তার কবি রবীন্দ্রনাথ কাকে বলেছেন বলেন? রবীন্দ্রনাথ কাকে বলেছেন চিত্ররূপমায়তার কবি? জীবনানন্দ দাশকে। জীবনানন্দ দাশকে, থ্যাংক ইউ। জীবনানন্দ দাশকে। এখানে একটা কথা আমাদের বলে দিতে হবে, যখন 1922 সালে মাত্র 23 বছর বয়সে এ হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ভালোবাসার কবি, বিদ্রোহের কবি, সেই কাজী নজরুল ইসলামকে যখন জেলে ঢুকায়, তখন সবাই বলেছিল কাজী নজরুল হি ইজ নট এ পোয়েট, হি ইজ আ পলিটিশিয়ান, হি মাস্ট বি ইন জেইল, তার জেলে থাকা উচিত। তখন রবীন্দ্রনাথ তার পক্ষ নিয়েছিলেন। এবং আপনারা সবাই জানেন বসন্ত নাটকটি 1923 সালে 1923 সালে বসন্ত নাটকটি রচনাও করেছেন, উৎসর্গ করেছেন নজরুলকে। তাই নজরুলের পক্ষে সর্বপ্রথম ছাপাই গিয়েছেন যে ব্যক্তি, সেই ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর। আর জীবনানন্দ দাশকে মানুষ কবি বলতো না, বলতো জীবনানন্দ দাশ পাগল, কি লেখে নরম গন্ধ গরম গন্ধ। তখন জীবনানন্দ দাশকে সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর এই উপাধিটা দিয়েছেন। জীবনানন্দ দাশ হচ্ছে চিত্ররূপময়তার কবি। এরপর মানুষ জীবনানন্দ দাশ সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করলো। তাহলে দুইজনকে কবি হিসাবে সর্বপ্রথম দিকে সাপোর্ট দিয়েছেন রবীন্দ্রনাথ, একজন নজরুল আর একজন হচ্ছে জীবনানন্দ দাশ। ওকে, এই হচ্ছে আমরা বললাম। এখন আমরা বলবো জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ, সময় লাগবে মাত্র 1 মিনিট। জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ধাপাধাপ করে বলে যাব। এবার বলো দেখি জাতীয় সঙ্গীত কয় লাইন? হ্যাঁ, অবশ্যই সবাই সবার লেখা পড়তো। থ্যাংক ইউ। সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছে। জাতীয় সঙ্গীত 10 লাইন। জাতীয় সঙ্গীত 10 লাইন। কিন্তু আমি যদি বলি অ্যান্সারটা ভুল হয়েছে, তোমরা কি মানবা? 10 লাইন বললে কিন্তু হবে না। জাতীয় সঙ্গীত 10 লাইন। এটা বললে হবে না, বলতে হবে প্রথম 10 লাইন। প্রথম 10 লাইন। কারণ আমরা জানি আমার সোনার বাংলা যে গানটা, আমার সোনার বাংলা এটা একটা 25 লাইনের গান। এই 25 লাইনের গান থেকে কোন 10 লাইন জাতীয় সঙ্গীত? তখন অ্যান্সার হবে প্রথম 10 লাইন। অপশনে কিন্তু দুইটাই থাকে। প্রথমেই থাকে অপশনে 10 লাইন। 2 নম্বর অপশনে থাকে প্রথম 10 লাইন। কারণ মানুষ আবেগে আবেগে এটার মধ্যে অ্যান্সার দিয়ে দেয়। তখন আপনার অ্যান্সারটা কাটা যাবে। তাহলে জাতীয় সঙ্গীত প্রথম 10 লাইন। যেহেতু এটা ভুল হয় এইজন্য আমি বললাম। গুড। আর যন্ত্রের সাথে গাওয়া হয় কত? 4 লাইন না প্রথম 4 লাইন? যন্ত্রের সাথে গাওয়া হয় প্রথম 4 লাইন বলতে হবে। যন্ত্রের সাথে গাওয়া হয় প্রথম 4 লাইন। ওকে, আমাদের এগুলো শেষ। এরপর যদি বলা হয় জাতীয় সঙ্গীত কোন বইটার মধ্যে আমরা এখন খুঁজে পাবো? তাহলে রবীন্দ্রনাথের যে গানের বই আছে গীত বিতান, সেই গীত বিতানে খুঁজে পাবো। গীত বিতানে 3টা খণ্ড আছে। গীত বিতানের কোন খণ্ডে জাতীয় সঙ্গীত খুঁজে পাওয়া যাবে? তাহলে গীত বিতানের স্বরবিতান খণ্ডে জাতীয় সঙ্গীত খুঁজে পাওয়া যাবে। আমার সোনার বাংলা। আমার সোনার বাংলাকে ইংরেজিতে অনুবাদ করেছেন কে? বলো তো দেখি। সৈয়দ আলী আহসান। এই বেটা আবার আরেক পাগলা। এই বেটা 5টা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিল। 2টা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল, ভাইস চ্যান্সেলর ছিল। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সংস্কৃতির বিষয়ক শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিল। অনেক মেধাবী লোক ছিল সৈয়দ আলী আহসান। এরপর আসি জাতীয় সঙ্গীত কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? তাহলে অ্যান্সার হবে বঙ্গদর্শন পত্রিকায়। প্রকাশকাল কত? 1906, মতান্তরে 1905। জাতীয় সঙ্গীতের বিষয়বস্তু বঙ্গভঙ্গের প্রেক্ষাপট। কিন্তু একটা কথা আমার থাকবে। 1894 সালে বঙ্কিম অক্কা পেয়েছে। আর জাতীয় সঙ্গীত প্রকাশ পেয়েছে 1905 সালে, মতান্তরে 6 সালে বঙ্গদর্শন পত্রিকায়। তাহলে তখন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিল? হুম? কে ছিল? রবি ঠাকুর। রবি ঠাকুর, থ্যাংক ইউ। কারেক্ট অ্যান্সার। তখন বঙ্গদর্শন বঙ্কিম তো মারাই গেছে ভাই। 1894 বঙ্কিম মারা গেছে। তো 1905 সালে 6 সালে তখন এটা সম্পাদক ছিল কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, তাহলে জাতীয় সঙ্গীতের মোটামুটি আমাদের সব শেষ। এবার যদি আসে জাতীয় সঙ্গীতের সুর কোন ধরনের সুর? তাহলে বলতে হবে জাতীয় সঙ্গীতের সুর হচ্ছে বাউল সুর। আপনারা জানেন রবীন্দ্রনাথের জীবনে বাউলের প্রভাব পড়েছিল। কারণ রবীন্দ্রনাথ ছিল কুষ্টিয়াতে। লাল কুষ্টিয়াতে ছিল রবি ঠাকুর, কুষ্টিয়াতে ছিল লালন, কুষ্টিয়াতে ছিল মশাররফ, কুষ্টিয়াতে ছিল কাঙ্গাল হরিনাথ। এই সবই আমরা জানি। লালনের প্রভাব পড়েছিল রবীন্দ্রনাথের গানে। তাই জাতীয় সঙ্গীতের সুর হচ্ছে বাউল সুর। সংক্ষেপে বলে দিলাম। এবার দেখি ঠাস ঠাস করে আপনাদের সবগুলো অ্যান্সার মনে আছে কিনা। বলেন দেখি জাতীয় সঙ্গীতের প্রেক্ষাপট কি? কত? কোন ঘটনা? বঙ্গভঙ্গ। প্রেক্ষাপট হচ্ছে বঙ্গভঙ্গ। না, জাতীয় সঙ্গীতের প্রেক্ষাপট বঙ্গভঙ্গ। উনি সব জায়গায় সুর কুপি মেরেছেন। বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে লেখা। তাহলে জাতীয় সঙ্গীতের বঙ্গভঙ্গ। গুড। কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে জাতীয় সঙ্গীত? হ্যাঁ, বঙ্গদর্শন পত্রিকায়। ওকে, রবীন্দ্রনাথের পত্রিকাগুলো আমরা একটু সংক্ষেপে লিখে দেই। রবীন্দ্রনাথের পত্রিকা সমূহ: 1 নম্বর হচ্ছে সাধনা পত্রিকা, তার বিখ্যাত পত্রিকা। 2 নম্বর তার ভারতী হচ্ছে একটা বিখ্যাত পত্রিকা, বদিয়া দুইটা আছে। একটা হচ্ছে ভারতী পত্রিকা, আর একটা হচ্ছে রবীন্দ্রনাথের পত্রিকা ভান্ডার পত্রিকা। ইতিমধ্যে 4 নম্বর পত্রিকাটা আমরা জানলাম, সেটা হচ্ছে বঙ্গদর্শন। বঙ্গদর্শন হচ্ছে তার পত্রিকা প্লাস বঙ্কিমের পত্রিকা। বঙ্গদর্শন বঙ্কিম প্লাস রবি দুইজনের সম্পাদক। আর 5 নম্বরে আরেকটা পত্রিকা আমরা দেখবো, তত্ত্ববোধিনী পত্রিকা। এটা মূলত ছিল অক্ষয় কুমারের। অক্ষয় কুমার প্রথমে করছে, পরে তত্ত্ববোধিনী রবীন্দ্রনাথের হাতে চলে এসেছে। প্রথমে ছিল অক্ষয়ের হাতে, পরে রবীন্দ্রনাথের হাতে। এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ রবীন্দ্রনাথের ধর্ম হচ্ছে ব্রাহ্ম ধর্ম। আর আসে ব্রাহ্ম সমাজের মুখপত্র কোন পত্রিকা ছিল? তাহলে অ্যান্সার হবে কি? তত্ত্ববোধিনী। এটা সালও আসে 1843 সাল। খুবই খুবই ইম্পর্টেন্ট। ব্রাহ্ম সমাজের মুখপত্র এবং 1843 সাল। যদি আসে অক্ষয়ের নাম থাকে প্রথমে, তাহলে অ্যান্সার হবে অক্ষয়। আর যদি অক্ষয়ের নাম থাকে না থাকে সম্পাদক হিসেবে, তখন অ্যান্সার হবে কিন্তু রবি ঠাকুর। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? এবার আমি দেখি কথা ক্লিয়ার কিনা। তাহলে রবীন্দ্রনাথের সাথে আমরা কয়টি পত্রিকার নাম পেলাম? কয়টি পত্রিকায় তিনি লেখালেখি সম্পাদক ছিলেন? 5টি পত্রিকা। গুড, থ্যাংক ইউ। তাহলে তত্ত্ববোধিনীর প্রথম সম্পাদক কে? অক্ষয় না রবি? তত্ত্ববোধিনীর প্রথম সম্পাদক কে? অক্ষয় না রবি? তাহলে অ্যান্সার হবে অক্ষয়। গুড। তত্ত্ববোধিনী কত সাল? তত্ত্ববোধিনী পত্রিকা কত সাল? 1843 সাল। গুড। ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল কোন পত্রিকা? ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল কোন পত্রিকা? তত্ত্ববোধিনী পত্রিকা। গুড। ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। এই তো আমাদের হয়ে গিয়েছে। তাহলে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতের সুর কোন সুর বলেন তো?
হ্যাঁ, জাতীয় সঙ্গীতের সুর কোন ধরনের সুর? বাউল সুর। গগন হরকরা নামে এক বাউল ছিল, সেই বাউলের সুর। জাতীয় সঙ্গীত নিয়ে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে বিষয়বস্তু। দেখি আপনাদের। জাতীয় সঙ্গীতের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের নেচার নাকি বাংলাদেশের কালচার? আপনারা এক অপশন নেচার, ২ অপশন হচ্ছে কালচার। এবার বলেন জাতীয় সঙ্গীতের বিষয়বস্তু কি, নেচার না কালচার? তাহলে অ্যান্সার হবে জাতীয় সঙ্গীতের বিষয়বস্তু বাংলার নেচার। থ্যাংক ইউ। সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। ওকে। এটা এক পরীক্ষা এসেছিল, তাই সবার অ্যান্সার কারেক্ট। এবার আমাদের শেষ। আমরা ঢুকে যাব রবীন্দ্রনাথের সাহিত্যকর্মে। তাহলে জাতীয় সঙ্গীতের কালচার, গুড। কালচার না নেচার, নেচার। জাতীয় সঙ্গীতের বিষয়বস্তু কি? নেচার। এরপর এখানে একটা লজিক আমরা দেখতে পাই। ১৯০৫ সালে রবীন্দ্রনাথ ১৯০৫ সাল সম্পর্কে আর আমি ১ মিনিট বলি। ১৯০৫ সালে দেশটা যখন ভাগ হয়ে গেছে, রবীন্দ্রনাথের হার্ট ২ ভাগ হয়ে গেছে। তিনি কষ্ট পেয়েছেন, মারাত্মক কষ্ট পেয়েছেন। কারণ তার তো ২ দেশের স্মৃতি আছে। ২ দেশই আসলে তার দেশ। তাই তিনি কষ্ট পেয়েছেন, ১ নম্বর কথা। এখানে বঙ্গভঙ্গের ফলে অনেকগুলা ঘটনা ঘটেছে। একটা আন্দোলন গড়ে উঠেছে। সেই আন্দোলনের নাম কি? স্বদেশী আন্দোলন। এই বঙ্গভঙ্গের ফলেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন বাংলার মাটি বাংলার জল। এটা কিন্তু পরীক্ষায় আসে। বাংলার মাটি বাংলার জল একটি কবিতা প্লাস এটি গান প্লাস এটি হচ্ছে সনেট। এটা পরীক্ষায় আসে। বাংলার মাটি বাংলার জল কোন জাতীয় রচনা? তাহলে অ্যান্সার হবে কি? সনেট। যাতে হিন্দু আর মুসলমান মারামারি না করে, তাই রবীন্দ্রনাথ যেই প্রচলন করেছিলেন সেই প্রচলনের নাম কি? রাখি প্রচলন। এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের ঘটনা। এর কারণেই কিন্তু একটা বিখ্যাত কবিতা আছে স্বাধীনতার সুখ। বাবুই পাখির এটা কি বলেছে চড়াই করে করে শেখে করে শৈল্পীর পড়াই। এটা কিন্তু বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রচিত। তারপর হচ্ছে দ্বিজেন্দ্রলাল, আজকে আমাদের বিষয়বস্তু আছে। ডিএল রায়ের একটা বিখ্যাত গান আছে ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এটা কিন্তু বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রচিত। রজনীকান্তের একটা বিখ্যাত গান আছে পরনা রেশমি চুড়ি। রেশমি চুড়ি ছিল ইংল্যান্ডের রেশমি চুড়ি। পরনা রেশমি চুড়ি হে বঙ্গনারী। এটা কিন্তু বঙ্গভঙ্গের প্রেক্ষাপটেই গঠিত। ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা শেষ করলাম। এবার আমরা চলে যাব রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম। ঠিক আছে? গুড। আমরা দেখি রবীন্দ্রনাথ শুধুমাত্র একটা জিনিসের জনক, সেটা হচ্ছে কি? ছোট গল্পের জনক, তাই না? আর সবকিছু আদার্স জনকেরা নিয়ে গেছে। তাহলে সংখ্যায় রবীন্দ্রনাথ। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে সংখ্যায় রবি। যেহেতু তাকে আমরা কবি হিসাবে চিনি, তাই কাব্যগ্রন্থটা আগে দেওয়া যায়। কাব্যগ্রন্থের সংখ্যা কয়টি? ৫৬টি। ৫৬টি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ কয়টি? ৫৬টি। এবার বলেন উপন্যাস কয়টি? উপন্যাস কি ১২টি না ১৩টি? রবীন্দ্রনাথের উপন্যাস, হ্যাঁ, অ্যান্সার হবে কিন্তু ১২টি। রবীন্দ্রনাথের উপন্যাস অ্যান্সার হবে ১২টি। রেফারেন্স কি? রবীন্দ্রনাথের একটা কি আছে? আত্মজীবনী আছে। সেই আত্মজীবনীর নাম হচ্ছে জীবন স্মৃতি। এই জীবন স্মৃতি রেফারেন্স। জীবন স্মৃতিতে তিনি ১২টি উপন্যাসের কথা বলেছেন। এরপর কেউ কেউ বলেন তিনি করুণা নামে একটি উপন্যাস লিখেছেন। এটা অতটা অথেন্টিক না। তারপরে যদি আসে করুণা উপন্যাসটি কার? তাহলে অ্যান্সার দিয়ে দিবেন রবি ঠাকুর। তারপর আরেকটি উপন্যাস তিনি লিখতে চেয়েছিলেন, সেটা হচ্ছে প্রজাপতির নিবন্ধ। এই প্রজাপতির নিবন্ধ তিনি লিখতে চেয়েছিলেন। প্রজাপতির নিবন্ধ পরবর্তীতে একটা প্রহসন হয়ে গেছে। প্রহসন হাস্য নাটক হয়ে গেছে। সেই নাটকের নাম হচ্ছে চিরকুমার সভা। পরবর্তীতে এটাকে নাটক বানানো হয়েছে। সেই নাটকের নাম কি? চিরকুমার সভা। তাই যদি আসে করুণা কার? তাহলে অ্যান্সার দিবেন রবি ঠাকুর। প্রজাপতির নিবন্ধ কার? রবি ঠাকুর। কিন্তু আসে যদি উপন্যাস কয়টি? অ্যান্সার দিবেন ১২টি। ১৩টি বা ১৪টি অ্যান্সার দিবেন না। ওকে? ক্লিয়ার? হ্যাঁ, আত্মজীবনী। আত্মকথা না। রবীন্দ্রনাথের জীবনী আত্মজীবনী ২ টা, একটা জীবন স্মৃতি আরেকটা হচ্ছে আমার ছেলেবেলা। আর আমার মেয়েবেলা কার? আমার ছেলেবেলা যদি রবি ঠাকুরের হয় তাহলে আমার মেয়েবেলা কার? প্রশ্ন হচ্ছে ব্যঙ্গ নাটক, ব্যঙ্গ নাটক। যে নাটকে হাসি ঠাট্টা করা হয়, সমাজকে খোঁচা দেওয়া হয় তা হচ্ছে প্রহসন। ওকে, তাহলে এবার বলো দেখি রবীন্দ্রনাথের উপন্যাস কয়টি? হ্যাঁ, তসলিমা নাসরিন হয়েছে। আমার মেয়েবেলা তসলিমা নাসরিনের। রবীন্দ্রনাথের উপন্যাস সংখ্যা ১২টি। এগুলো কিন্তু ১৩টি বা ১৪টি অ্যান্সার দেওয়া যাবে না। তারপরে যদি আবার আলাদা পরীক্ষা আসে করুণা কার? তাহলে বলতে হবে রবি ঠাকুরের। প্রজাপতি নিবন্ধ কার? তাহলে রবি ঠাকুরের। বলো তো দেখি প্রজাপতি নিবন্ধ উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে কোন প্রহসন হিসেবে তিনি এটাকে রূপ দিয়েছেন? হ্যাঁ, নাটক চিরকুমার সভা। সিকেএস। থ্যাংক ইউ। চিরকুমার সভা। কি সুন্দর হয়েছে সিকেএস। দারুণ হয়েছে। ভাই অনেক জায়গায় ১৩টি উপন্যাস। আমি তো জানি ভাই আছে, কিন্তু আমি যেটা এইজন্য আমি জোর দিয়ে বললাম ১২টি উপন্যাস এবং জীবন স্মৃতি হচ্ছে এটা রেফারেন্স। সুতরাং এর উপর আর কোনো রেফারেন্স নাই। ১২টি উপন্যাস দিতে হবে। এরপর আমরা দেখব দারুণ একটা ম্যাটার আছে। যেমন ধরেন তার নাটক সংখ্যা। নাটক তো অনেক জায়গায় দেওয়া আছে ৩৮টি। মারাত্মক ভুল দেওয়া আছে। তার নাটক সংখ্যা কিন্তু ২৯টি। আবার নাটকের মধ্যে এক ধরনের আছে কবিতা আকারে সংলাপ দেওয়া যে নাটক, সেই নাটকে আমরা কাব্যনাট্য বলি। কাব্যনাট্য আছে ১৯টি। আবার যদি তার ভ্রমণ কাহিনী চলে আসো, অনেকগুলো ৩০টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন তিনি। তাই ভ্রমণ কাহিনীও লিখেছেন অনেকগুলো। ভ্রমণ কাহিনী লিখেছেন ৯টি। এরপর ধরো তার ছোট গল্প। ছোট গল্প কোন একটা বই দেখছি ৯৫টি আছে। মারাত্মক ভুল। ওটাকে ব্লান্ডার বলতে পারো। মারাত্মক ভুল। ছোট গল্প ১১৯টি। এই যে তোমার এতগুলা জিনিস দিলাম, বলো এই সমস্ত জিনিসগুলোর মধ্যে একটা রিদম আছে। রিদমটা কি? খুঁজে বের করো। রিদমটা কি? ৯। এই তো, থ্যাংক ইউ। ৯। রিদমটা হচ্ছে সবগুলো শেষে ৯ আছে। তাহলে রবীন্দ্রনাথের এই ৯ দেখে বুঝে ফেলবা। ঠিক আছে? শর্ট স্টোরি বলতে কি ওগুলোকে বড় গল্প বলা হয়। ছোট গল্পের নামে বড় গল্প। এর মধ্যে একটা হচ্ছে নষ্টনীড়। অনেক বড় গল্প। যেটাকে উপন্যাস অনেকে বলতে চান। তাহলে তার নাটক সংখ্যা কয়টি? ২৯টি। কাব্যনাট্য কয়টি? ১৯টি। তাহলে এই ২ টা মিলায় ২ টা এক ধরনের নাটক। এই ২ টা মিলায় তো হিসাব করলে তোমার নাটক হয়ে যায় কয়টি? ৪৮টি হয়ে যায়। আর হিসাব আলাদা, এক জায়গায় ৩৮টি বলা সেটা ভুল। তাহলে তার নাটক ২৯, কাব্যনাট্য ১৯। ১৯ আর ২৯। ভ্রমণ কাহিনী ৯ আর ছোট গল্প ১১৯। আমি অন্য পৃষ্ঠায় গিয়ে তোমাদের জিজ্ঞাসা করব সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর। এবার তোমরা অ্যান্সার দিবা। ঠিক আছে? তাহলে বলো দেখি তার নাটক কয়টি? কাব্যনাট্য কয়টি? প্রথমে নাটক অ্যান্সার, পরে কাব্যনাট্য। নাটক, কাব্যনাট্য। ২৯, ১৯ গুড। নাটক ২৯, নাটক একটু বেশি। আর কবিতা আকারে যেগুলো নাটক, কবিতার সংলাপে যেগুলো নাটক সেগুলো বলে কাব্যনাট্য, কাব্যনাট্য ১৯। থ্যাংক ইউ। তাহলে এবার বলো ছোট গল্প কয়টি? ছোট গল্প কয়টি? ১১৯টি। থ্যাংক ইউ। এবার বলো ভ্রমণ কাহিনী কয়টি? রবি ঠাকুরের ভ্রমণ কাহিনী ৯টি। আমি এবার র‍্যান্ডম জিজ্ঞাসা করি ছোট গল্প কয়টি? ছোট গল্প তিনি সবচেয়ে বেশি লিখেছেন ১১৯টি। থ্যাংক ইউ। ভ্রমণ কাহিনী কয়টি? ভ্রমণ কাহিনী কম লিখেছেন। ভ্রমণ কাহিনী কয়টি? ৯টি। আর নাটক কয়টি? নাটক, নাটক ২৯টি। কাব্যনাট্য কয়টি? কাব্যনাট্য ১৯টি। থ্যাংক ইউ। এবার বলো ইয়ে কয়টি? উপন্যাস কয়টি? উপন্যাস, উপন্যাস ১২টি। তা কাব্যগ্রন্থ কয়টি? কাব্যগ্রন্থ কয়টি? ৫৬টি। ওকে, শেষ। একজন ৫৬৬ ভুলে লিখেছো। আমি জানি ওটা তুমি ভুলে লিখেছো। ৬ ২ বার পড়ছে। ৫৬টি। ওকে, হয়ে গেছে। এবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আদার্স এর ভিতরে আলোচনায় আমরা চলে আসলাম। প্রথমে তার উপন্যাসগুলো আমরা লিখলাম। তার উপন্যাসগুলোর মধ্যে আমি খুবই স্টার্ট দিয়ে দেই। তোমার যেটা হচ্ছে যোগাযোগ উপন্যাস, এটা একটি সামাজিক উপন্যাস। এটা পড়বা, সাল পড়ার দরকার নাই। ওকে? সাল পড়বা না। এই যোগাযোগ উপন্যাস এটা একটি সামাজিক উপন্যাস। মূলত এটি সামাজিক মনস্তাত্ত্বিক বেশি জোর দিবা না, সামাজিক উপন্যাস। আর এটার নায়কের নাম কুমুদ, কুমুদিনী, মধুসূদন। কুমুদিনী আর মধুসূদন এই দুইটা পড়বা তাহলে হবে। আমি একটু পরে বিস্তারিত আলোচনা করে দেব, সমস্যা নাই। শেষের কবিতা পড়তে হবে। তার ইম্পোর্টেন্ট উপন্যাস এটা হচ্ছে রোমান্টিক উপন্যাস। এটাকে দুটোই বলা হয়। রোমান্টিক উপন্যাস প্লাস এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। এটাও শেষের কবিতা, না দুঃখিত। মনস্তাত্ত্বিকটা ইম্পোর্টেন্ট নয়। এখানে রোমান্টিকটা ইম্পোর্টেন্ট। আর মনস্তাত্ত্বিকটা ইম্পোর্টেন্ট হচ্ছে তোমার চোখের বালির জন্য। আর কাব্যিক উপন্যাস, এখানে দুইটা প্রশ্ন আসে। শেষের কবিতা কোন ধরনের উপন্যাস? রোমান্টিক উপন্যাস। শেষের কবিতা কোন ধরনের উপন্যাস? কাব্যিক উপন্যাস। আমি একটু ইয়াটা চেঞ্জ করে নিই কালারটা।
তাহলে শেষের কবিতা রোমান্টিক উপন্যাস, শেষের কবিতা কাব্যিক উপন্যাস, এই দুইটা পড়বা, মনস্তত্ত্ব পড়ার দরকার নাই। ঠিক আছে? আমি একটু পরে বিস্তারিত আলোচনা করে দেব, টেনশন করার কোনো কারণ নাই। দুই বোন নিয়ে যে কোনো প্রশ্ন আসে না, দুই বোন নিয়ে শুধু এতটুকু প্রশ্ন আসে, শর্মিলা উর্মিলা এটা কার চরিত্র? তাহলে অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বোন উপন্যাসের চরিত্র হচ্ছে শর্মিলা উর্মিলা। এখান থেকে এই প্রশ্নটা আসে। চার অধ্যায় রাজনৈতিক উপন্যাস, তার রাজনৈতিক উপন্যাসগুলো যেগুলো পলিটিক্যাল উপন্যাস, সেগুলো হচ্ছে তার একটা উপন্যাস হচ্ছে চার অধ্যায় পলিটিক্যাল উপন্যাস, তার গোরা হচ্ছে তোমার রাজনৈতিক উপন্যাস, তার হচ্ছে ঘরে বাইরে এটাও কিন্তু রাজনৈতিক উপন্যাস। তাহলে তার এই চারটি রাজনৈতিক উপন্যাস আমাদের পড়তে হবে। ঠিক আছে? ওকে, তাহলে চার অধ্যায় হচ্ছে রবীন্দ্রনাথের সশস্ত্র বিপ্লববাদের উপন্যাস, সেটা আমি একটু পর বিস্তারিত বলেছি। এখানে এলা চরিত্রটা আসে, এলা চরিত্রটা খুব ইম্পর্টেন্ট। ওকে, পরের পৃষ্ঠায় যাই। হ্যাঁ, 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 উপন্যাস আর কই? ও এখানে আছে। ওই যে প্রজাপতি নির্বন্ধ দেখা যায়, সাধারণত এটা চিরকুমার সভাপতির নাটক হয়ে গেছে, তাই এটা আসার কথা না। ধরো গোরা তার কোন ধরনের উপন্যাস? পলিটিক্যাল উপন্যাস। ঘরে বাইরে কোন ধরনের উপন্যাস? পলিটিক্যাল উপন্যাস। ঠিক আছে? গোরাকে মহাকাব্যিক উপন্যাস বলা হয়, এটা একটু মনে রাখা উচিত। গোরা নায়কের নাম গোরা, নায়কের নাম গোরা কেন? কেউ না কেউ পারবে, আমি শিওর। বলো তো, নায়কের নাম গোরা কেন? সাদা ছিল, ফর্সা ছিল। থ্যাংক ইউ। সে ফর্সা হলে তাকে বলা হয় গোরা। সে ফর্সা, ফর্সা হচ্ছে গৌরমোহন। নায়কের পুরো নাম ছিল গৌরমোহন, না গোরামি না ভাইয়া। উনি ফর্সা ছিল, হোয়াইট কালার ছিল। হোয়াইট কালার ছিল, তাই তাকে বলা হয় গৌর। গৌর শব্দটা হচ্ছে সাদা, ফর্সা। ললিতা আসে না, সুচরিতা আসে, আর বিনয় আসে। এই কয়েকটা আসে, ক্যারেক্টার, এই কয়েকটা ক্যারেক্টার করে নিতে হবে। ঘরে বাইরে উপন্যাস খুব ইম্পর্টেন্ট, গোরা উপন্যাস ইম্পর্টেন্ট। চতুরঙ্গ, চতুরঙ্গ হচ্ছে তার একটা বিশাল উপন্যাস। এটা দরকার নাই। চতুরঙ্গের এই দামিনী আর জেঠামশাই সতীশ, এই তিনটা ক্যারেক্টার আমাদের পড়তে হবে। ঠিক আছে? তাহলে এবার আমরা রবীন্দ্রনাথের উপন্যাসগুলো আমি একটু নিজের মতো করে দেখিয়ে দিই। স্লাইডে পড়াইতে গেলে আমার একটু কষ্ট হয়, নিজের মতো করে বললে ভালো লাগে। আচ্ছা, তাহলে আমরা এখানে কয়েকটা উপন্যাস দেখি। একটা হচ্ছে রবীন্দ্রনাথের তোমার ধরো সামাজিক উপন্যাস যদি আসে, রবীন্দ্রনাথের সামাজিক উপন্যাস, তাহলে তুমি এখানে দিবা হচ্ছে রবীন্দ্রনাথের সামাজিক উপন্যাস যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যোগাযোগ। তাহলে রবীন্দ্রনাথের সামাজিক উপন্যাস কি? যোগাযোগ। ওকে, এরপর যে রবীন্দ্রনাথের মনস্তাত্ত্বিক উপন্যাস আছে, যদি মনস্তাত্ত্বিক উপন্যাস আসে তাহলে তুমি অ্যান্সার দিবা হচ্ছে চোখের বালি। রবীন্দ্রনাথের মনস্তাত্ত্বিক উপন্যাস কি? চোখের বালি। এরপর যদি রবীন্দ্রনাথের রাজনৈতিক উপন্যাস আসে, তাহলে উপন্যাস এখানে তিনটা। একটা রাজনৈতিক উপন্যাস গোরা, একটা রাজনৈতিক উপন্যাস হচ্ছে ঘরে বাইরে, ঘরে বাইরে তার রাজনৈতিক উপন্যাস, তার আরেকটি রাজনৈতিক উপন্যাস আছে, সেটা হচ্ছে চার অধ্যায়। এবং কোনটা কোন ধরনের আমি একটু কাহিনী বলে দিলে তোমরা বুঝতে পারবা। এরপর রাজনৈতিক উপন্যাসের পাশাপাশি রবীন্দ্রনাথের ঐতিহাসিক উপন্যাস আসে। ঐতিহাসিক উপন্যাস হচ্ছে একটা হচ্ছে রাজা ভার্সেস ঋষি, তাহলে দুইটা মিলে হয়ে যায় কি? রাজসী। তার আরেকটি ঐতিহাসিক উপন্যাস আছে বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট রবীন্দ্রনাথের ঐতিহাসিক উপন্যাস। এই আছে রবীন্দ্রনাথের উপন্যাস। এরপর যদি আবার বলা হয় রোমান্টিক উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথের রোমান্টিক, রোমান্টিক তো অনেকগুলো। যেমন আমরা ধরো শেষের কবিতা বলেছি, সেটা রোমান্টিক। শেষের কবিতা রোমান্টিক। দুই বোন, দুই বোনের কাহিনী হচ্ছে শালীর সাথে প্রেম, সেটাও কিন্তু তার রোমান্টিক উপন্যাস। দুই বোন। মালঞ্চ, এটা অনেকটা পরকীয়া প্রেম, এটাও তার রোমান্টিক উপন্যাস। আর যেগুলো রোমান্টিক উপন্যাস ওগুলোকে হালকা মনস্তাত্ত্বিক বলা যায়। যেগুলো রোমান্টিক সেগুলোকে হালকা মনস্তাত্ত্বিক বলা যায়। হালকা, কিন্তু পুরোপুরি মনস্তাত্ত্বিক না। ঠিক আছে? যদি কখনো চলে আসে তাহলে কাজে লাগে আর কি। মূলত মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি, বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি। এগুলো রোমান্টিক। আর শেষের কবিতা নট অনলি রোমান্টিক, এটার মধ্যে কবিতার মতো ভাষা, তো তাই এটাকে কি বলা হয়? কাব্যিক। তাহলে কাব্যিক উপন্যাস কি? শেষের কবিতা। তাহলে আশা করি এখানে তোমরা ক্লিয়ার হয়েছে। তাহলে বলো তো, মনস্তাত্ত্বিক মানে মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে যে উপন্যাস, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস। তো মনস্তাত্ত্বিক উপন্যাসে সাধারণত একটু পরকীয়ার কাহিনী থাকে। শেষের কবিতা দেখতে পাচ্ছ যে বিনোদিনী কোন পাশে যাবে সেটা নিয়ে টেনশন। বিনোদিনী আশালতার সাথে বেইমানি করে, বিনোদিনী তোমার মহেন্দ্রের দিকে ধাবিত হয়। মহেন্দ্র কখনো ভালো লাগে আশালতারে, কখনো ভালো লাগে বিনোদিনীর। অপরদিকে বিহারী ভালোবাসে আশালতারে, বিয়ে করে মহেন্দ্র। বিহারীর সাথে আবার ভালোবাসা হয়ে যায় বিনোদিনীর। একটা একটা মনে করো হিজিবিজি অবস্থা। এই জাতীয় উপন্যাস মনস্তাত্ত্বিক উপন্যাস। আচ্ছা, তাহলে বলো তো তার রাজনৈতিক উপন্যাস কয়টি? তার রাজনৈতিক উপন্যাস তিনটি। হ্যাঁ, ঘোরা ঘরে এবং চার অধ্যায়। থ্যাংক ইউ। ঘোরা ঘরে বাইরে চার অধ্যায়। আর তার ঐতিহাসিক উপন্যাস দুটি কি কি? ঐতিহাসিক উপন্যাস কনফিউশন থাকলে মনস্তাত্ত্বিক, মনস্তাত্ত্বিক আসলে চোখের বালি দিবা। চোখের বালি যদি না থাকে তাহলে ওই তিনটা যে কোনো একটা থাকবে। হ্যাঁ, রাজস্বী এবং বউ ঠাকুরানীর হাট। Good. তাহলে আমি তোমাদের এখন একটা নামাজের ছুটি দেবো, নামাজের ছুটি দেওয়ার পর আবার শুরু করবো। 30 বেজে গেছে, তো নামাজের ছুটি দেওয়ার পর বাকি অংশ। হ্যাঁ, তাহলে এখন নামাজের ছুটি, নামাজের জন্য বিরতি 5-7 মিনিট দিই। নামাজের জন্য 30-40 পর্যন্ত দিই, 8:40 একটু রেস্ট পাইলা, পড়াশোনা হলো। 8:40 আবার রিজিউম হবে। এখন হচ্ছে নামাজ বিরতি। একটা উপন্যাসের আলোচনা করে তারপর আদার্স টপিকে চলে যায়। হ্যাঁ, তাহলে আশা করি আপনারা সবাই আছেন। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে? জি। আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ? তাহলে এখানের মধ্যে আমাদের সবচেয়ে বেশি যদি হবে যোগাযোগ উপন্যাসে, আমাদের যদি হবে চোখের বালি উপন্যাসে। চোখের বালি উপন্যাস সব আপনারা জানেন। চোখের বালি উপন্যাস মহেন্দ্রের কাহিনী, এগুলো আপনারা সব জানেন। এটা নিয়ে আমি কোনো আলোচনা করব না। যোগাযোগ উপন্যাসের নায়িকা হচ্ছে মধুসূদন আর কুমুদিনী। তো মধুসূদন হচ্ছে নায়কের নাম আর কুমুদিনী হচ্ছে নায়িকার নাম। কুমুদিনীকে আমি একবার ময়মনসিংহে ক্লাসে গিয়ে বলেছিলাম কুমুদিনী, এক ম্যাডাম লিখে ফেলেছে চুমুদিনী। তাই কুমুদিনী আমার জীবনে আর ভুল হয় না। কোথায় কুমুদিনী আর কোথায় চুমুদিনী। তাহলে যোগাযোগ উপন্যাসের নায়িকা। যোগাযোগটা আমি 1 মিনিটে বলে দিই। এখানে 5-7 মিনিট আমার ব্যয় হবে প্রত্যেকটা উপন্যাস 1 মিনিট করে বললে। মাইক্রোফোনটা মুখের কাছে নিয়েন ভাই। ওকে, 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 ওকে। তাহলে কুমুদিনী। তাহলে এবার বলেন তো দেখি কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা? কুমুদিনী ওরফে চুমুদিনী কোন উপন্যাসের নায়িকা? কুমুদিনী যোগাযোগ। ওকে, মধুসূদন। এখানে একটা সংক্ষিপ্ত কাহিনী আছে। এখানে আপনার দেখা যায় 2 টা পরিবার থাকে। একটা চাতুর্যে কুশাল পরিবার। মধুসূদনের একটা পরিবার, কুমুদিনীর একটা পরিবার। তো পূজা শুরু হয়ে যায়। পূজার সময় কে কত বড় মূর্তি তৈরি করবে? মধুসূদনরা এই বিশাল বড় একটা মূর্তি বানায়। আর কুমুদিনীরা ছোট একটা মূর্তি বানায়। তখন দেখা যায় যে মধুসূদনদের হইচই পড়ে যায়। এখন মূর্তি নিয়ে যাবে হচ্ছে ঘাটে কি করার জন্য? বিসর্জন দেওয়ার জন্য। তখন এই ঘাটের যে একটা আবার কি বানানো হয়? গেট বানানো হয়। গেটটা বানানো হইছে আবার কুমুদিনীদের মূর্তির সাইজে। অর্থাৎ দেখা যায় এটা দিয়ে কুমুদিনীদের মূর্তিটা ঠিকই ঢুকতে পারলো। কিন্তু মধুসূদনদের মূর্তিটাকে ভেঙে দেওয়া হলো। এই নিয়ে 2 পরিবারে বিশাল মারামারি। এটা তো শুরু করলো কেন? মারামারি এক পর্যায়ে কুমুদিনীদের পরিবারে একজন মারা যায়। মারা যাওয়ার পর এরা মামলা খায়, এলাকা ছাড়া হয়ে যায়।
এলাকা ছাড়া হয়ে যায়। আর কুমুদিনীরা মামলা চালাইতে চালাইতে জমিদারি নিঃস্ব হয়ে টাকা পয়সা সব শেষ হয়ে যায়। এরপর লাস্টে দিয়ে মধুসূদন বাইরে চলে যায়। বাইরে গিয়ে ব্যবসা করে অন্য এলাকায় চলে যায়। গিয়ে ব্যবসা করে প্রচুর টাকা পয়সার মালিক হয়। প্রচুর টাকা পয়সার মালিক হয়ে আবার ফিরে আসে। ফিরে আসার পর ওই প্রতিশোধ নেওয়ার জন্য সে কিন্তু কুমুদিনীকে বিয়ে করে। আর কুমুদিনীও তার কাছে বিয়ে হয়। কেন বিয়ে হয়? কারণ অলরেডি কুমুদিনীর পরিবার তো জমিদার থেকে ফকির হওয়ার পথে। তখন কুমুদিনীর যে ভাই থাকে বিপ্রদাস প্রচুর টাকা পয়সা দেনা করে ফেলে। ওই দেনাটা দেওয়ার জন্য মধুসূদন রাজি হয়, তখন তাকে বিয়ে করে। তাহলে এই যে ঘটনা, সংক্ষেপে ঘটনা, এটা হচ্ছে যোগাযোগ উপন্যাস। ঠিক আছে? তবে এই কুমুদিনী আর মধুসূদনের সম্পর্ক ভালো ছিল না। মধুসূদন তো প্রতিশোধ নেওয়ার জন্য বিয়েটা করছে। তখন মধুসূদন এই কুমুদিনীর বাদ দিয়ে তার একটা বধূ থাকে বিধবা। ওই বিধবা বধূর সাথে তার একটা হোস্টি-নষ্টি থাকে, পা-রে-মো সম্পর্ক। বাজে সম্পর্ক। তখন কুমুদিনী মধুসূদনকে ফেলে রেখে কিন্তু চলে যায়। তাহলে সংসারটা কিন্তু ভেঙে যায় প্রায়। ভেঙে যাওয়ার পরে মধুসূদন হঠাৎ গর্ভবতী হয়ে পড়ে। কুমুদিনী গর্ভবতী হয়ে পড়ে। কুমুদিনী গর্ভবতী হয়ে পড়লে তখন কুমুদিনী আবার মধুসূদনের ঘরে আসে ওই ছেলেটাকে জন্মদানের জন্য। এই যে এই দুজনের মধ্যে আবার কি হইলো? এই যে মিলটা ঘটলো, এই যোগাযোগটা কে করাইলো আপনি বলেন? এই দুজনের মধ্যে যে আবার যোগাযোগটা ঘটলো, এই যোগাযোগটা কে করাইলো? তাদের বাচ্চাটা। এজন্য উপন্যাসের নাম হয়েছে কি? যোগাযোগ। বেনাবি, বেবি। ঠিক আছে? তাইলে আমরা বুঝতে পারলাম যোগাযোগ উপন্যাসটা আমাদের সংক্ষেপে শেষ। ঠিক আছে? চোখের বালি উপন্যাস আপনারা জানেন। গোরা উপন্যাস ঘরে বাইরে চার অধ্যায়। এই চার অধ্যায়টা একটু বলতে হয়। চার অধ্যায় উপন্যাস হচ্ছে আপনার বিপ্লবীদের উপন্যাস। আপনারা জানেন যারা বিপ্লব করত, বিশেষ করে বিপ্লবগুলো শুরু হয়েছে কিন্তু 1905 সালে বঙ্গভঙ্গের পর। আমরা এখানে দেখতে পারি বিপ্লবী প্রফুল্ল চাকি, বিপ্লবী ক্ষুদিরাম বসু, মাস্টারদা শুধু সেনাপতি সবার উপরে বঙ্গভঙ্গের প্রভাব পড়েছে। যাই হোক, আমরা যেটা বলছিলাম। চার অধ্যায় উপন্যাসে আমরা দেখতে পাই এলা নামে একটা মেয়ে আছে। আর ইন্দ্রজিৎ নামে একজন টিচার থাকে। ঠিক আছে? ইন্দ্রজিৎ নামে। আর হচ্ছে অতীন নামে থাকে এলার বয়ফ্রেন্ড বলতে পারেন। তো এই ইন্দ্রজিৎ হচ্ছে দেশাত্মবোধের নেতা। সে এই বঙ্গভঙ্গের পরে যে স্বদেশী আন্দোলন হয়, সেই স্বদেশী আন্দোলনের নেতা, বিপ্লবী আন্দোলনের নেতা। আপনারা জানেন স্বদেশী আন্দোলনের নেতারা সব আন্ডারগ্রাউন্ডে থাকতো। এরা গোপনে অস্ত্র ব্যবহার করতো। এলার সাথে দেখা হয় ইন্দ্রজিতের সাথে। ইন্দ্রজিৎ তার সেই গভীর প্রেম দিয়ে, দেশপ্রেম দিয়ে এলাকে সে বশ করে ফেলে। এলাও কিন্তু ইন্দ্রজিতের দলে যোগদান করে। কিন্তু এই যারা বিপ্লবী হয় তাদের একটা শর্ত থাকে। আপনারা কি জানেন বিপ্লবীদের কি শর্ত? বড় শর্তটা কি? ইন্দ্রনাথ, থ্যাংক ইউ। ইন্দ্রনাথ হবে এটা। ইন্দ্রজিৎ না, ইন্দ্রনাথ। এই বিপ্লবীদের একটা শর্ত থাকে। বিপ্লবীদের দলে ফেরার আগে, হ্যাঁ, নো লাভ, নো ম্যারেজ। কোন ভালোবাসা নাই, কোন বিয়ে নাই। যারা বিপ্লবে ঢুকে পড়ে তারা ভালোবাসতে পারবে না, বিয়েও করতে পারবে না। ঠিক আছে? পরবর্তী এলা কিন্তু বিপ্লবে ঢুকে পড়েছে। কিন্তু ঘটনাক্রমে এলার সাথে অতীনের সাথে ভালোবাসা হয়ে যায়। এলা ধীরে, ধীরে অতীনের দিকে ঝাঁপিয়ে পড়ে। এখন দেখা যায় এলার বিপ্লবের প্রতি মন নাই। এলার মন আছে সব অতীনের দিকে বা অন্তুর দিকে ভালোবাসা আর বিয়ের দিকে মন। পরবর্তী এক পর্যায়ে লাস্টে ইন্দ্রজিৎ অতীনকে কি করে? অতীনকে হত্যার আদেশ দেয়, এলাকে হত্যার আদেশ দেয়। আমরা দেখি এই দুজনের মধ্যে ভালোবাসা হয়েছিল। কিন্তু অতীন শেষ সময় বিপ্লব এমন একটা জিনিস আর নেতার আদেশ এমন একটা জিনিস, ইন্দ্রনাথ লাস্ট পর্যন্ত কাকে? এই অতীনকে আদেশ দেয় এলাকে হত্যা করার জন্য। উপন্যাসের শেষ দিকে কিন্তু অতীন এলাকে ভালোবাসতে পারে, কিন্তু সে এলাকে হত্যা করে। এবার প্রশ্নটা হচ্ছে অতীন এলাকে হত্যা করা ছাড়া অন্য কোনো পথ ছিল কি নাই? আপনার কি মনে হয়? তারা দুজনে পালায় গিয়ে বিয়ে করতে পারত না? না অন্য কোনো পথ ছিল না? তারা বিয়ে করতে পারত না। কারণ তারা যদি বিয়ে করত, তাহলে অতীন যদি এলাকে হত্যা করতে না করত, তাহলে কিন্তু ইন্দ্রনাথ অতীনকেই হত্যা করত। অর্থাৎ বিপ্লবীদের একটা বৈশিষ্ট্য, একবার যদি তুমি ঢুকে পড়েছো আর বের হওয়ার কোনো পথ নাই। জীবন দেওয়া ছাড়া আর বের হওয়ার কোনো পথ নাই। তাহলে এই বিপ্লবটা এত ভয়ংকর ছিল তখন যারা বিপ্লব করত। তাহলে এই যে বিপ্লবীদের নিয়ে অনেক একটা উপন্যাস, এরকম বিপ্লবীদের নিয়ে যে প্রথম উপন্যাসটা, সেই বিপ্লবীদের নিয়ে প্রথম উপন্যাসটা কার বলতো? পথের দাবি। সব্যসাচী। পথের দাবি উপন্যাসের নায়ক থাকে সব্যসাচী। বিপ্লবীদের নিয়ে রচিত প্রথম উপন্যাস পথের দাবি। এবার বলো তো সেই প্রথম উপন্যাসটার লেখক কেডা? পথের দাবি উপন্যাসের লেখক কে? তোমরা কেউ না কেউ পারবা নিশ্চয়ই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবং এই বিপ্লবীদের নিয়ে প্রথম উপন্যাস পথের দাবি এবং প্রথম নিষিদ্ধ উপন্যাসও কিন্তু পথের দাবি। ঠিক আছে? তাইলে আমরা বুঝতে পারলাম। এরকম নজরুলের কি কোনো উপন্যাস আছে বিপ্লবীদের নিয়ে? কারণ নজরুল তো বিপ্লবীদের পক্ষে ছিল। গুড। পথের দাবি শরৎচন্দ্রের। থ্যাংক ইউ। নজরুলের কোনো উপন্যাস আছে বিপ্লবীদের নিয়ে? তোমরা কি জানো? একটু বলে দেই, তাহলে তোমরা বুঝতে পারো যে বিপ্লবীদের নিয়ে কত উপন্যাস রচিত হয়েছে সাহিত্যে। বিপ্লবীদের নিয়ে নজরুলের কোনো উপন্যাস আছে কি? আচ্ছা ঠিক আছে। তোমরা মনে হয় অনেকে জানো না কেউ। বিপ্লবীদের নিয়ে নজরুলের একটা উপন্যাস আছে। সেটা কি উপন্যাস? কোয়েলিকা। এই কোয়েলিকা উপন্যাসে কিন্তু সেম কাহিনী। ভালোবাসা হয় ঠিকই। নায়ক ভালোবাসে জাহাঙ্গীর। জাহাঙ্গীর কিন্তু পুনিকে ভালোবাসে কিন্তু বিয়ে করতে পারে না। পুনিকে ভালোবাসে কিন্তু বিয়ে করতে পারে না। কেন বিয়ে করতে পারে না? কারণ বিপ্লবীদের নো লাভ, নো ম্যারেজ। বিপ্লবীদের এসব নাই। রুবেল, তোমার প্রশ্ন আমি ঠিকই দেখেছি। এটা সবগুলো উপন্যাস পড়তে হবে। নাহলে তুমি এটা পারবে না। তাহলে ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। এবার গোরার ঘরের বাইরে। তোমরা কি এই ২ টা পড়েছো? তাহলে আমি আর বলব না। গোরার ঘরের বাইরে পড়েছো কিনা? যদি ভালো লাগে তাহলে বলেন। আর না ভালো লাগলে বলব নো নিড। বলবো নাকি বলব না? আচ্ছা। এমন সবাই বলছে বলেন। তোমাদের আগ্রহ আছে। ঠিক আছে। তাহলে আমি একটু সংক্ষেপে বলে দিই। তাহলে চার অধ্যায় বুঝতে পারলাম। চার অধ্যায় বিপ্লবীদের নিয়ে রচিত, দেশপ্রেম নিয়ে রচিত, এটা বুঝতে পারলাম। ঘরে বাইরেও কিন্তু অনুরূপ। ঘরে বাইরেও কিন্তু ১৯০৫ সালের ঘটনা নিয়ে রচিত। ঘরে বাইরে উপন্যাসের কাহিনীর মধ্যে আমরা দেখতে পাই ঘরে বাইরে। আমি সংক্ষেপে পাশের পেজে যাই। ঘরে বাইরে উপন্যাসের কাহিনী, ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই। তাই উপন্যাসের নাম হইছে ঘরে বাইরে। ঘরে বাইরে উপন্যাস ১৯০৫ সালে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত। ঠিক আছে? এটার প্রধান বিষয়বস্তু হচ্ছে স্বদেশী আন্দোলন। নায়কের নাম হচ্ছে, একটা নায়ক আছে নিখিলেশ। এ থাকে জমিদার, খুব ভালো লোক থাকে, খুবই ভালো লোক। আরেকটা নায়ক থাকে সন্দীপ। সন্দীপ হচ্ছে বাটপার থাকে। সন্দীপ বাটপার ক্যাটাগরির লোক থাকে। আমি লিখে দিলাম সংক্ষেপে বাটপার ক্যাটাগরি। আর নিখিলেশের যে স্ত্রী থাকে, স্ত্রীর নাম থাকে বিমলা। এই বিমলা থাকে হচ্ছে বোধাই ক্যাটাগরির। একদমই মানে জ্ঞান বুদ্ধি তেমন নাই, বোধাই ক্যাটাগরি। যা বলে তাই বিশ্বাস করে। ঠিক আছে? তাহলে আমরা ৩ টা ক্যারেক্টার দেখলাম। এখন ঘটনাটা কি? ঘটনা হচ্ছে স্বদেশী আন্দোলন। কারণ দেশটা যখন ভাগ হয়েছে তখন তোমরা জানো যে সবাই কলকাতার রাজধানী বাদ দিয়ে নতুন রাজধানী হইছে কি? ঢাকা। তো ঢাকার রাজধানী হওয়ার ফলে কলকাতার হিন্দুরা মাইন্ড করেছে। এবার যে আন্দোলন শুরু করেছে হিন্দুরা, সেই হিন্দুরা তাদের আন্দোলনের নাম দিল স্বদেশী আন্দোলন। আর তাদের যে কৌশলটা হচ্ছে বিলেতি পণ্য বা ইংল্যান্ডি পণ্য, বিলেতি পণ্য কি করতে হবে? বর্জন করতে হবে, কৌশল। এবার বিলেতি পণ্য বর্জন করার জন্য তারা সারা দেশব্যাপী আন্দোলন শুরু করলো। আর ইংরেজরা তো জানো ব্যবসায়ী জাতি, সারা পৃথিবীতে তারা ব্যবসা করত। ব্যবসাটা যদি মাইর খাওয়া যায় তারা মন খারাপ করত। ঠিক আছে? তাহলে বিলেতি পণ্য বর্জন করত। কিন্তু দেখা যায় বাংলাদেশের একটা অঞ্চলের জমিদার হচ্ছে নিখিলেশ। আর তার যত প্রজা আছে, এই জমিদারের যে প্রজারা ছিল সব মুসলমান। এবার তোমরা কাহিনীর প্রয়োজনে বলো, মুসলমানরা কি দেশি পণ্য বিক্রি করতো না বিলেতি পণ্য? কি হইতে পারে? কাহিনী অনুযায়ী তোমরা কি মনে করতেছো? নিখিলেশ ছিল হিন্দু জমিদার কিন্তু ভালো লোক। হ্যাঁ, আর তার প্রজারা ছিল মুসলমান, তারা পণ্য বিক্রি করতে হচ্ছে বিলেতি পণ্য। থ্যাংক ইউ, বুঝে ফেলেছো। তাহলে তারা বিলেতি পণ্য বিক্রি করে। আর ওদিকে যে স্বদেশী আন্দোলনের একজন নেতা, সেই নেতার নাম হচ্ছে বাটপার সন্দীপ। এই সন্দীপ এই নিখিলেশের বন্ধু। তাই সে নিখিলেশকে বলে, নিখিলেশ, তোমার প্রজারা বিলেতি পণ্য কেন বিক্রি করে? তুমি তাদেরকে বুঝাও না কেন? তখন নিখিলেশ বলে, সন্দীপ, তুমি তাদেরকে বুঝাও। তুমি যদি পারো তাদেরকে বুঝাতে তাহলে বুঝাও। কিন্তু সন্দীপ, মনে রাখবা তুমি প্রজাদের উপর কোনো অত্যাচার করবে না। কারণ তাদের পেটে লাথি দেওয়া আমার কাজ না। কারো পেটে লাথি দিবে না। আর সন্দীপ কিন্তু খুব হিংস্র থাকে। সন্দীপের সাথে অনেকগুলো হিন্দু বাচ্চা-কাচ্চা থাকে, পোলাপান থাকে, ইয়াং পোলাপান, যারা বন্দে মাতারাম বইলা স্লোগান দিয়া এই বিলেতি পণ্য যাদের দোকানে পাইতো তা পুরাই দিত। যাক, সন্দীপ গিয়ে মুসলমানদের বুঝায় বিলেতি পণ্য ত্যাগ করো। মুসলমানরা তার কথা শুনে না। সন্দীপ
সন্দীপের কথা। তখন সন্দীপ কি করে জানো? ওই যে বিলেতি পণ্যর ইয়ার জন্য সাপ্লাইয়ের জন্য আগে নৌকা ব্যবহার হইতো না নৌকা? সেই নৌকাগুলা এই মুসলমানদের নৌকাগুলা সে ডুবায় দিত বোমা মাইরা। তা মুসলমানগণ ধীরে, ধীরে ক্ষিপ্ত হয়ে যায় কার উপর? সন্দীপের উপর। এবার সন্দীপ দেখলো নিখিলেশকে সে কন্ট্রোলে আনতে পারে না। তখন সন্দীপ নিখিলেশের আশাবাদ দিয়া সন্দীপ এক বিশাল দেশপ্রেমের বক্তব্য দিয়া কাকে ঘায়েল করে ফেলে? বিমলাকে। বিমলাকে এমন ঘায়েল করে, বিমলা দেশের জন্য তার স্বর্ণগুলা সব দিয়া দেয়। বিমলা দেশের জন্য সন্দীপের টাকা পর্যন্ত চুরি কইরা, সন্দীপের না নিখিলেশের টাকা পর্যন্ত চুরি কইরা সন্দীপকে দিয়া দেয়। এমন পাগল হয়। দেশের জন্য তো পাগল হয়ই, লাস্টে এই সন্দীপের পাটপাড়ি ক্যারেক্টারেও সে পাগল হয়ে সন্দীপের দিকে তার এক প্রেম শুরু হয়ে যায়। তাহলে দেখো সে কিন্তু ঘর সন্দীপ নষ্ট করে ফেললো। আর মুসলমানদের জিনিসপত্র এই নৌকা-টোকা ডুবাইয়া দিয়া সন্দীপ কিন্তু বাহিরও নষ্ট করে ফেললো। তাই উপন্যাসের নাম হয়েছে কি? ঘরে এবং বাইরে। এরপর লাস্টে দিয়ে আমরা দেখতে পাই সন্দীপ কি করে মুসলমানদের তোমার পণ্যের মধ্যে আগুন ধরায় দেয়। আগুন ধরায় দিলে মুসলমানরা তাকে খুঁজতে থাকে মারার জন্য। এরপর শুরু হয়ে যায় হিন্দু মুসলমান দাঙ্গা। মুসলমানরা আল্লাহু আকবার বলে জবাই করে আর হিন্দুরা বন্দে মাতরম বইলা বলি দেয়। তাহলে জবাই আর বলি চলতে থাকে। মুসলমানরা খুঁজতে, খুঁজতে আসে সন্দীপকে। সন্দীপ তখন কি করে জানো? পালায়া যায় নিজের জান বাঁচাইবার জন্য। আর এই হিন্দু মুসলমান দাঙ্গা থামানোর জন্য নিখিলেশ কি করে? ওই দাঙ্গা এলাকায় যায় দাঙ্গা থামানোর জন্য। পরে নিখিলেশ মাথায় বাড়ি গিয়ে মারাত্মক আহত হয়। হয়তোবা নিখিলেশ মারাই যায় এরকম। তাহলে লাস্টে দিয়া মাইকা চিপায় পড়ে গেডা বলো? কে মাইকা চিপায় পড়লো? একজন তো পালায়া গেল, আরেকজন জীবন দিল। তাহলে মাইকা চিপায় পড়লো কেডা? বিমলায় মাইকা চিপায় পড়ল। তুইগুলোই হারাইলো বিমলায়। এই যে উপন্যাস, এই উপন্যাসের নাম হচ্ছে ঘরে বাইরে। রবীন্দ্রনাথ স্বদেশী আন্দোলন সাপোর্ট করতেন। কিন্তু স্বদেশী আন্দোলনের নামে মুসলমানদের উপর অত্যাচার করা রবীন্দ্রনাথ সাপোর্ট করতেন না। আর এইজন্যই সন্দীপকে খলনায়ক বানায় তিনি এই উপন্যাস কি করেছেন? রচনা করেছেন। তাইলে আশা করি তোমরা ঘরে বাইরে উপন্যাস বুঝতে পেরেছো। ঘরে বাইরে উপন্যাস ক্লিয়ার? কত সুন্দর একটা উপন্যাস। এটা পড়লে মজা পাবা। ঘরে বাইরে উপন্যাস কিন্তু চলিত ভাষায় উপন্যাস। এগুলা কি সত্যি কাহিনী? হ্যাঁ, এমনটাই তো ঘটেছে। সত্যের আলোকে, ডাইরেক্ট সত্যি না। সত্যের আলোকে রচিত কাহিনী। কাহিনী এরকমটাই ঘটতো। ওকে, তাহলে এটা কিন্তু তার চলিত ভাষায় রচিত উপন্যাস। ঠিক আছে? তাই এটাও পরীক্ষা আসে। চলিত ভাষায় রচিত উপন্যাস কি? ঘরে বাইরে। আর চলিত ভাষায় কেন উপন্যাস লিখছে তোমরা জানো? তার যে সবুজ পত্র, প্রমথ চৌধুরী তার ভাতিজা জামাই তো, প্রমথ চৌধুরীর রিকোয়েস্টে তিনি এই চলিত ভাষার উপন্যাসটা লিখেছেন। সবুজ পত্র উপন্যাস লিখেছেন। ঠিক আছে? তাহলে এটা শেষ। আমি তোমাদের একটু সংক্ষেপে ঘরে বাইরে গোরা উপন্যাসটা বলে দিব। আর বাকি উপন্যাসগুলো তোমরা নিজ দায়িত্বে পড়ে নিও। ঠিক আছে? গোরা উপন্যাসটা হচ্ছে তোমার 1857 সালে সিপাহি বিদ্রোহের সময়ের ঘটনা। গোরা উপন্যাসের যে ক্যারেক্টারগুলো নায়কের নাম গোরা, এটা তো জানো। এই উপন্যাসের বিষয়বস্তু অন্যতম একটা বিষয়বস্তু হচ্ছে হিন্দু ভার্সেস ব্রাহ্ম সমাজের একটা যে দ্বন্দ্ব সেটা। আর এই উপন্যাসের প্রধান বিষয়বস্তু হচ্ছে দেশ মাতা, দেশের প্রতি ভালোবাসা। আচ্ছা, দেশটাকে মা হিসেবে কল্পনা করা হচ্ছে এই উপন্যাসের প্রধান বিষয়বস্তু। আরেকটা বিষয়বস্তু আছে মানবপ্রেম। যদি বলা হয় সবকিছুর মূলে এই উপন্যাসের একদম সেলিয়েন্ট প্রধান কোনটা? তাহলে অ্যান্সার হবে এই উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে মানবপ্রেম। মানবপ্রেম ২ নম্বরে দেশপ্রেম, ৩ নম্বরে হিন্দু ব্রাহ্মণ সংঘর্ষ। এখানে উপন্যাসে দেখা যাচ্ছে তোমার গোরার যে পালক মাতা থাকে সেই পালক মাতার নাম হচ্ছে আনন্দময়ী। হুম, সংক্ষেপে আমি লিখছি আনন্দময়ী। গোরার পালক বাবা থাকে সেই পালক বাবার নাম হচ্ছে কৃষ্ণদয়াল। ঠিক আছে? তো গোরার তোমার বন্ধু থাকে, গোরার বন্ধুর নাম থাকে বিনয়। আর এখানে নায়িকা যে নায়িকার নাম হচ্ছে সুচরিতা, আরেকটা নায়িকার নাম হচ্ছে ললিতা। তবে অতগুলো ক্যারেক্টার তোমার মুখস্থ রাখার দরকার নাই। এই ২ টা ক্যারেক্টার এটা মুখস্থ রাখলেই হবে। গোরা তো ইজিলি মনে থাকবে, এটা তো সবাই জানে। তো গোরা চায় যে ভারতবর্ষের মানুষকে সে হিন্দু বানাবে। সে ব্রাহ্মণদের সাথে মিশে না। এদিকে দিয়ে বিনয় সুচরিতার সাথে ললিতার সাথে গভীরভাবে মিশে ব্রাহ্ম সমাজের সাথে তারা ব্রাহ্মণ ছিল। এমনকি বিনয় একসময় ললিতাকে ভালোভাবে বিয়ে করে ফেলে। তো এইজন্য গোরা কিন্তু এটা পছন্দ করে না। গোরা চায় ভারতবর্ষকে খাঁটি হিন্দু বানাবে। তখন গোরা বিনয়ের সাথে সম্পর্কটা কি করে ফেলে? ছেদ করে ফেলে। তো একসময় গোরাকে আনন্দময়ী লালন পালন করে, আনন্দময়ী শিবের পূজা করত। কিন্তু আনন্দময়ীর কোনো সন্তান ছিল না। গোরাকে পালক হিসেবে গ্রহণ করার পর সেও মধ্যপন্থী হয়ে যায়। অর্থাৎ সে এখন শিবের ভালোবাসার চাইতে সন্তানের ভালোবাসাকে বেশি গুরুত্ব দেয়। অপরদিকে কৃষ্ণদয়াল মোটামুটি কট্টরপন্থী হিন্দু। সে যদিও গোরাকে মেনে নেয়, কিন্তু কৃষ্ণদয়াল মারাত্মক অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার সময় মৃত্যুর আগে সে গোরাকে বলে, "গোরা, তুমি তো আমার সন্তান। আমি মারা গেলে তুমি আমার মুখে অগ্নি দিবা, মানে আগুন জ্বালাইবা। কিন্তু গোরা, তোমাকে আমি রিকোয়েস্ট করি, আমি মারা গেলে তুমি আমার মুখে অগ্নি দিও না। তাহলে আমার শেষ জীবনে খুব কষ্ট হবে। কারণ তুমি তো আসলে হিন্দু না।" এরপর গোরা অবাক হয়। আমি সারা জীবন করলাম ভারতবর্ষের মানুষকে খাঁটি হিন্দু বানাতে আন্দোলন, আর আমি নাকি খাঁটি হিন্দু না। আনন্দময়ীর কাছে জিজ্ঞাসা করে, আনন্দময়ী স্বীকার করে, "বাবা, 1857 সালে সিপাহি বিদ্রোহের সময় তোমার পিতা মারা গেছে। তিনি ছিলেন আইরিশ খ্রিস্টান। এরপর তোমাকে এরপর তোমার মাও মারা যায়। তিনিও আইরিশ খ্রিস্টান। অর্থাৎ তুমি হচ্ছে আসলে খ্রিস্টানের সন্তান।" এরপর গোরা অবাক হয় যে আমি সারা জীবন হিন্দুত্ববাদের আন্দোলন করলাম। আমার বন্ধু বিনয়কে আমি অস্বীকার করলাম যখন সে ব্রাহ্মণ সমাজের সাথে মিশলো। অথচ আমার মা একজন খাঁটি হিন্দু হওয়ার পরও সে আমাকে এতভাবে আগলে রেখেছেন, খ্রিস্টান সন্তানকে ভালোবেসেছেন। এরপর থেকে গোরা ভাবলো যে আসলে ভালোবাসা যায় শুধু কাকে? মানুষকে। মানুষকে যারা ভালোবাসে তারাই মহৎ। এরপর সে মানব প্রেমের দিকে ধাবিত হয়। এতদিন তার মধ্যে ছিল ধর্মপ্রেম। এবার সে ধর্মপ্রেমকে ক্যানসেল করে মানুষকে ভালোবাসা শুরু করে। আর ভালোবাসা যায় মাকে, আপন মাকে, নিজ মাকে। আর ভালোবাসা যায় দেশকে। এরপর গোরা তার সারা জীবন কাটায় দেয় কিসের জন্য? দেশপ্রেমের জন্য, মায়ের প্রেমের জন্য। এতকাল ছিল ধর্মপ্রেম, গোরার রূপান্তর ঘটে, এখন সে দেশপ্রেম এবং মানব প্রেমে ঝাঁপিয়ে পড়ে। আশা করি তোমরা গোরা উপন্যাসটা বুঝতে পেরেছো। ক্লিয়ার? গোরা উপন্যাস ক্লিয়ার হয়েছে তোমরা? ওকে। তাহলে এই হচ্ছে তো আমাদের বিখ্যাত উপন্যাসগুলো রবি ঠাকুরের। আর রবি ঠাকুরের ১ম যে উপন্যাসটা বউ ঠাকুরানীর হাট। তোমরা কি জানো রবীন্দ্রনাথের ১ম উপন্যাস বউ ঠাকুরানীর হাটের বিষয়বস্তু কি? জানো কি? হুম? তোমরা জানো? কেউ জানো না? আচ্ছা, তোমরা ইয়েস ভাই একটু বলবো নাকি বলবো না বলো? শুধু এটুকু বলো। বউ ঠাকুরানীর হাট তার ১ম উপন্যাস। আচ্ছা, বলবো? আচ্ছা, একটুখানি বলি, সংক্ষেপে বলি। নাহলে তোমরা জানবা কোত্থেকে? সেটা হচ্ছে বউ ঠাকুরানীর হাট। তার যে ১ম উপন্যাস বউ ঠাকুরানীর হাট সংক্ষেপে। আমার তো বলতে ২ মিনিটে শেষ হয়ে যায়। তোমাদের পড়তে গেলে ৭ দিন লাগবে। আমি তো ২ মিনিটে বলে দেই, কিন্তু তোমাদের পড়তে গেলে ১ সপ্তাহ লাগবে। আচ্ছা, রাজা, সেই রাজার নাম হচ্ছে রাজা প্রতাপাদিত্য। আমাদের যে যশোরের রাজা আছে না? সেই যশোরের রাজা। তো যশোরের রাজা বারোয়ারিদের এক দুই হিসেবে আমরা গর্ব করি। কিন্তু যশোরের রাজার মধ্যে খুব ঝামেলা ছিল। যেমন ধরো যশোরের রাজা সে মনে করত রাজা হতে হবে অত্যন্ত কঠোর। রাজা হতে হবে একবার আদেশ দিলে আদেশ ফিরায় নেওয়া যাবে না। এরপর যশোরের রাজার যে ছেলে থাকে সেই ছেলে আপন ছেলে। তার নাম হচ্ছে উদয়াদিত্য। যশোরের রাজা কিন্তু অল্প বছর বয়সে মানে রাজা প্রতাপের বাবা মারা যায়। তখন রাজা প্রতাপকে লালন পালন করে কিন্তু বসন্ত রায়। বসন্ত রায় লালন পালন করে। এই যশোরের রাজার ছেলের নাম উদয়াদিত্য, মেয়ের নাম থাকে হচ্ছে বিভা। এই বিভাকে আবার বিয়ে দেওয়া হয় রামচন্দ্র নামে আরেক রাজার সাথে, বুঝছো? আমি সংক্ষেপে তোমাদের কাহিনীটা বলে দেই। রামচন্দ্র সেও কিন্তু এক জায়গায় রাজা। তো এর মধ্যে শক্তিশালী রাজা হচ্ছে প্রতাপাদিত্য। বসন্ত রায়ও কিন্তু এক জায়গায় রাজা। রায়নগরের রাজা হচ্ছে বসন্ত রায়, সেও রাজা। তাহলে সে লালিত পালিত হয়েছে চাচার আশ্রয়ে। ঠিক আছে? তার ছেলে উদয়াদিত্য। এই ছেলেটা আবার ভালো থাকে।
আচ্ছা, সংক্ষেপে তোমার ঘটনা বলে দেই। সে মূলত বেশি রাজধর্মকে বেশি প্রাধান্য দেয়। সে একটু নিষ্ঠুর রাজা থাকে। নিষ্ঠুর রাজা কেন? তোমরা এখন ঘটনাটা বুঝে যাইবা। দেখো তার সন্তান থাকে উদয়াদিত্য। আবার তার সন্তান কিন্তু বিভা। আবার বিভার জামাই কেডা? রামচন্দ্র। তো রাজা প্রতাপাদিত্য একটু উদার থাকে, সে বেশি খাজনা উঠাইতে পারে। কিন্তু বসন্ত রায় বেশি খাজনা উঠাইতে পারে না। বসন্ত রায় একটু জনগণের পক্ষে থাকে, প্রতাপ থাকে জনগণের বিপক্ষে। তখন একসময় বসন্ত রায়কে সে প্রবলেম মনে করে। বসন্ত রায় তার চাচা হওয়া সত্ত্বেও সে বসন্ত রায়কে মেরে ফেলতে লোক পাঠায়। তাহলে বুঝতেই তো পারছো সে কতটা কঠিন। এরপর দেখা যায় বসন্ত রায়কে যখন মেরে ফেলতে লোক পাঠায়, তখন উদয় আছে না? উদয় কিন্তু তার চাচাকে বসন্ত রায়কে বাঁচায়। উদয় তার চাচাকে মারতে দেয় না। এরপর অনেকদিন পর বিভা কি বেড়াতে এসেছে রাজা প্রতাপের বাড়িতে। বিভা এসেছে বেড়াতে। তো বিভার সাথে নিশ্চয়ই রামচন্দ্র একসময় বেড়াতে এসেছে। রামচন্দ্র যখন বেড়াতে এসেছে তখন রামচন্দ্রের সাথে একটা ভার থাকে। রমা নামে একটা ভার। ভার মানে তো কিছু জোগাড় থাকে। এই জোগাড়টা কি করে? মেয়েদের বেশ ধইরা সকলকে মজা দেওয়ার জন্য অন্দরমহলে অর্থাৎ গোপন যে মহল অন্দরমহলে প্রবেশ করে। আর অন্দরমহলে কেন ভার প্রবেশ করলো? এটা যখন রাজা প্রতাপ জেনে যায় তখন সে মেয়ে জামাই হওয়া সত্ত্বেও রামচন্দ্রকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। যে রামচন্দ্রকে মেরে ফেলো। এত বড় স্পর্ধা রামচন্দ্রের কিভাবে হলো? এবার তাহলে তোমরা আইডিয়া করে বলো রামচন্দ্রকে কে রক্ষা করবে? রামচন্দ্রকে কে রক্ষা করবে বলো? গুড। রামচন্দ্রকে বিভা না হয় নাই। রক্ষা করবে উদয়াদিত্য। উদয়াদিত্য, থ্যাংক ইউ। তার ছেলেটা ভালো থাকে, খুব উদার থাকে। উদয়াদিত্য কিন্তু লাস্ট পর্যন্ত রামচন্দ্রকে রক্ষা করে রাতের বেলা পালিয়ে যেতে সহায়তা করে। আর রামচন্দ্রকে কেন পালায়ে যেতে সহায়তা করলো? এইজন্য রাজা তার নিজের ছেলে উদয়াদিত্যকে কিন্তু কি করলো? বন্দী করলো। তাহলে দেখো নিজের ছেলেকে বন্দী করে ফেলছে। সে কতটা আজ্ঞা পালন করতে চায়। এরপর উদয়াদিত্যকে বাঁচানোর জন্য এই বসন্ত রায় আবার কি করলো জানো? তার লোকবল নিয়ে রাজার বাড়ির আশেপাশে আগুন জ্বালায় দিল। যখন সমস্ত লোকগুলো আগুন নিয়ে ব্যস্ত ছিল, তখন বসন্ত রায় আবার তার নাতিকে নিয়ে উদয়াদিত্যকে নিয়ে পালায় চলে গেল বসন্ত রায়। এই যে বসন্ত রায় তার ছেলেকে, রাজার ছেলেকে যে মুক্ত করে ফেললো, এটা আবার প্রতাপ মানতে পারল না। এটা প্রতাপ মানতে না পারে লাস্ট পর্যন্ত ফাইনালি রাজা প্রতাপের আদেশে কিন্তু বসন্ত রায়কে হত্যা করা হইল। তাহলে দেখতেই তো পাচ্ছ রাজা প্রতাপ কতটা ভয়ঙ্কর ছিল। লাস্ট পর্যন্ত কিন্তু সে বসন্ত রায়কে হত্যা করে ফেলল। প্রথমবার তো উদয়াদিত্য বাঁচাইছিল। কিন্তু এবার উদয়াদিত্য তাকে বাঁচাইবার সময় পায় নাই। বসন্ত রায়কে কিন্তু রাজা হত্যা করে ফেলল। আর সেই উদয়াদিত্যকে অ্যারেস্ট করে নিয়ে আসলো। পরে সে উদয়াদিত্যকে আবার সে বন্দী করলো, জেলে বন্দী করলো। কিন্তু রাজা প্রতাপ এক সময় উদয়াদিত্য প্রতাপকে বলল, "বাবা, আমি মা কালীর পা ছুঁয়ে বলতে চাই, আমি কোনদিন তোমার রাজত্বে হামলা করব না। আমি কোনদিন তোমার রাজত্ব ভোগ করব না। তুমি আমাকে ছেড়ে দাও।" পরে সে মা কালীর সামনে নিয়ে শপথ করায়। শপথ করায় উদয়াদিত্য একসময় কিন্তু রাজত্ব কি ছেড়ে দেয়। এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, এটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে। আমি যে ঘটনাটা বললাম এর প্রায় 80% সত্য ঘটনা। তাহলে যেহেতু সত্য ঘটনা অবলম্বনে তাই এটা একটি ঐতিহাসিক নাটক। ঠিক আছে? যখন কোন ঐতিহাসিক সত্য ঘটনা অবলম্বন হয়ে যায় তখন এটি একটি ঐতিহাসিক নাটক। তাহলে আশা করি তোমরা বউঠাকুরানীর হাট। এখন উপন্যাসের নাম বউঠাকুরানীর হাট কেন লিখলে দেখি? উদয়াদিত্য যখন শপথ করল তার পিতাকে কনফার্ম করল যে বাবা যদিও জনগণ তো ভালোবাসত উদয়াদিত্যকে, প্রতাপকে ভালোবাসত না। জনগণ উদয়াদিত্যকে রাজা বানাতে চায়। তাই রাজা প্রতাপ ভয় পায় যে আমার ছেলে আমার রাজত্ব নিয়ে যাবে। তখন উদয়াদিত্য মা কালীর পা ছুঁয়ে শপথ করে যে আমি তোমার রাজত্ব কখনোই হাত দিব না। তখন উদয়াদিত্যকে ছেড়ে দেয়। সে চলে যাবে কাশীতে। সে এই রাজত্বে থাকবে না। সে কাশীতে যাওয়ার আগে একটু কথা বলে যে বাবা আমি চাই বিভাকে আমার বোনকে রামচন্দ্রের কাছে তুলে দিতে। তখন এই বিভাকে নিয়ে সে রামচন্দ্রের দিকে যায়, রামচন্দ্রের বাড়ির দিকে যায়। এই বউঠাকুরানীর হাট নামে একটা জায়গা আছে। সেই বউঠাকুরানীর হাটে গিয়ে তাদের নৌকা ভিড়ায়। নৌকা ভিড়াইবার পর ওখানে একটা ময়ূরপঙ্খী নাও দেখা যায়। এই ময়ূরপঙ্খী নাও দেখে বিভা প্রশ্ন করে যে এখানে ময়ূরপঙ্খী নাও কেন? তখন মানুষ বলে যে এই ময়ূরপঙ্খী নাম হচ্ছে রাজা রামচন্দ্রের নাও। আর রাজা রামচন্দ্র নতুন বিয়ে করেছেন, সেই বউ নিয়ে ময়ূরপঙ্খী নাওয়ে করে যাচ্ছেন। তাহলে বুঝতেই তো পারছো। তাহলে বিভা কি হইল? স্বামীহারা। বিভা কি হইল? স্বামীহারা। তাহলে বিভা যে স্বামীহারা হইল তার স্বামী যে আরেকটা বিয়ে করল, এই দোষটা কার বলো? এই দোষটা কার তোমরা বলো? হ্যাঁ, রাজার প্রতাপের দোষ। এই হচ্ছে বউ-ঠাকুরানীর হাট উপন্যাস। তাহলে মোটামুটি তার যতগুলো উপন্যাস আছে তার সবগুলাই কিন্তু অনেক সুন্দর। আমরা যে কটা পড়েছি এই কটা তোমাদের ভালো লেগেছে না? কেমন লেগেছে বলো? ভালো লেগেছে কি? তার প্রত্যেকটা উপন্যাসই সুন্দর, অসাধারণ সুন্দর। আমার কাছে বউ-ঠাকুরানীর হাটটা তো তোমার অসাধারণ লেগেছে। আচ্ছা আমরা ১০-১২ মিনিট আমরা পড়ব, ঠিক আছে? ১০-১২ মিনিট আমরা পড়ব তাহলে আমাদের মোটামুটি রবীন্দ্রনাথ সম্পর্কে ভালো পড়া হয়ে যাবে। আর ১০-১২ মিনিট ক্লাস চালাইলে কি তোমরা রাজি আছো?